লঘুচাপ দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে আগামী ৩ দিন রংপুর, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আরো বিস্তারিত আমরা জানতে চাই। আমাদের বইটিতে আমরা দেখতে পাচ্ছি রাজধানী সহ বিভিন্ন জায়গায় আমরা ছোট ছোট বৃষ্টিপাত হতে দেখছি, কিছুটা রোদও উঠেছে মাঝখানে। সব মিলে আসলে আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বললো আবহাওয়া অফিস একটু জানাবেন। বিশেষ করে রাজধানীর বাইরের ছবিটা আসলে কেমন থাকতে পারে? রাকিব, আপনি যেমনটা বলছিলেন, আসলে আবহাওয়া অফিসের ভিতরে আমার এই মুহূর্তে প্রবেশ করতে পারিনি, কারণ এখানে মূলত আজকে প্রতি মন্ত্রণালয় থেকে বিশেষ কেউ আসছে, যে কারণে সকাল থেকেই গেটটি বন্ধ করে দিয়েছে। যার কারণে আমি যতটুকু জানতে পেরেছি যে আবহাওয়াবিদ রশিদুল তিনি কিন্তু জানিয়েছেন যে সিগন্যালগুলো ছিল সমুদ্র বন্দরে ৩ নম্বর সিগন্যাল এবং নদী বন্দরে ১ নম্বর সিগন্যাল, সেগুলো উঠিয়ে দিয়েছে। পাশাপাশি হচ্ছে বৃষ্টির দিকে উত্তর অঞ্চলের দিকে কিছু কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে এবং সেখানে সামান্য এই ঢাকাতেও কিন্তু সামান্য বৃষ্টি হতে পারে। এবং আজকে আমরা দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু কিছুক্ষণ আগে ঢাকাতে হয়েছে এবং যেটি বলছে যে এই বৃষ্টিতে মৌসুমির প্রভাবে, অর্থাৎ এই বৃষ্টিতে খুবই স্বাভাবিকভাবেই নেওয়া যায় এবং বড় ধরনের কোনো ঝুঁকি বা কোনো বন্যার আশঙ্কা তারা কিন্তু করছে না এখন পর্যন্ত। তবে উত্তর অঞ্চলে ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গা যেমন নিচু এলাকায় পানি জমতে পারে এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। পাশাপাশি যদি বলি যে তাহলে হচ্ছে যে গত কয়েকদিন ধরে যেই বৃষ্টিটা ছিল সেই বৃষ্টিটা কিছুটা কমে আসছে এবং মৌসুমি প্রভাবে এই স্বাভাবিক বৃষ্টির দিনে বৃষ্টি হবে এমনটাই কিন্তু জানিয়েছে। রাকিব, অনেক ধন্যবাদ ইলিয়াস। এখন তাহলে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাতই আমরা দেখতে পাচ্ছি এবং জলাবদ্ধতা কিংবা বন্যার মতো বড় ধরনের ঝুঁকি আপাতত সামনে নেই, যতটুকু আপনি বললেন। নিশ্চয়ই সামনের আরো বিস্তারিত তথ্য হাতে এলে আপনার মাধ্যমে জানতে পারবো। আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আকুন। ওদিকে পদ্মায় পানি বেড়ে ডুবে যাওয়া মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক ডুবে যাওয়ায় জরুরি ভিত্তিতে টার্মিনালের পন্টুন উঁচু স্থানে স্থানান্তর করা হয়েছে। এতে সাময়িকভাবে লঞ্চ পারাপার বন্ধ থাকলেও এখন চলাচল স্বাভাবিক হয়েছে। লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল জানান, শনিবার ভোর থেকে হঠাৎই পানি বেড়ে পন্টুনে ওঠার সংযোগ সড়ক তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে বিআইডব্লিউটিএ প্রথমে ডুবে যাওয়া সড়কে বালুর বস্তা ফেলে যাত্রী চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করে, কিন্তু বিকেলের মধ্যে ওই বস্তাগুলো পানির নিচে চলে যায়, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিষয়টি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হয়। তারপর কড়াইতলা এলাকায় নতুন পন্টুন স্থাপন করা হয়। তারা আমাদের বিকল্প একটা ব্যবস্থা করে দিচ্ছে। হাই ওয়াটারের একটা ঘাট তৈরি করতেছে। একটা পল্টন অলরেডি এসে গেছে, আর পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় পল্টনে আসবে এবং এখান থেকে আমরা এখন যাত্রী পারাপার করার জন্য ব্যবস্থা করতেছি। বৈরী আবহাওয়া, একই সঙ্গে বন্যা পরিস্থিতি কিংবা জলাবদ্ধতা কিংবা পানির উচ্চতা বৃদ্ধি, নানামুখী আপডেট নিয়ে আমাদের সহকর্মীদের সঙ্গে আমরা কথা বলতে চাই। রাজবাড়ী থেকে মেহেদী হাসান, সুনামগঞ্জ থেকে শহীদ নূর এবং নেত্রকোনা থেকে সহকর্মী মির্জা হৃদয় সাগর যুক্ত হচ্ছেন। শুরুতে রাজবাড়ী থেকে ঘুরাতে চাই। মেহেদী হাসান, একটু বলবেন আসলে পদ্মার পরিস্থিতি এখন কেমন দেখছেন? সকালে যখন আপনি তথ্য জানাচ্ছিলেন আপনি বলছিলেন কিছু সুখবরের কথা, কিছু শঙ্কারও কথা। এই মুহূর্তে চরাঞ্চলের, বিশেষ করে নিম্ন অঞ্চলের পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়ার খবরটা একটু জানিয়ে দেবেন। রাকিব, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ির দৌলতদিয়ার লঞ্চ ঘাট এলাকায়। আমরা সকাল থেকেই ফেরিঘাটের খবর আপনাদেরকে দিচ্ছিলাম। আপনি জানেন গতকালকে কিন্তু পানি বৃদ্ধির ফলে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে কিন্তু আবার সেই নৌরুট লঞ্চ চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। পদ্মায় পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় কিন্তু ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নদীর যে পারাপার সেটি কিন্তু কিছুটা বিঘ্ন হচ্ছে। ফেরি পারাপার এবং লঞ্চ পারাপার কিন্তু বিঘ্নিত হচ্ছে। রাকিব, আপনি চরাঞ্চলের কথা জানতে চেয়েছেন। আপনি জানেন রাজবাড়ী জেলার আর ৯টি ইউনিয়ন রয়েছে চরাঞ্চল। সেই চরাঞ্চলগুলোতে কিন্তু এরই মধ্যে পানি বৃদ্ধির ফলে পানি কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। রাকিব, আমরা ঠিক এই দেখছি যে লঞ্চ ঘাটে যাত্রী এবং পারাপার কিন্তু স্বাভাবিক রয়েছে, নির্বিঘ্ন রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা একটু যুক্ত করে নিতে চাই দৌলতদিয়া ঘাটের যিনি লঞ্চ ঘাটের যিনি ব্যবস্থাপক রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই। এই নৌরুটের বর্তমান পারাপার এবং
স্রোত নিয়ে তার সাথে একটু কথা বলে আসি, কিভাবে পারাপার আর নির্বিঘ্ন করছেন, ঘাটের বর্তমান কি অবস্থা, স্রোতে ব্যাহত হচ্ছে কিনা বিস্তারিত। হ্যাঁ, ঘাটে বর্তমান অবস্থায় নদীতে পানি বৃদ্ধির কারণে নদীতে স্বাভাবিকভাবে স্রোত বাড়ছে। স্রোত বাড়ার কারণে লঞ্চ আসা যাওয়া করতে কিছুটা সময় বেশি লাগতেছে। ইনশাল্লাহ লঞ্চ চলাচলে কোনো বিঘ্ন হচ্ছে না, স্বাভাবিকভাবে লঞ্চ চলাচল করছে আর কি। মানিকগঞ্জের উপরে যে একটি ঘাট সমস্যা হয়েছিল হ্যাঁ, গতকাল সকালের দিকে পানি বৃদ্ধি হওয়ার কারণে লঞ্চ ঘাটের যে রাস্তাটা ছিল ওটা কিছুটা পানি উঠে গেছিল। তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটি এর থেকে জিও ব্যাগ দিয়ে রাস্তাটা। হ্যাঁ, মেহেদী হাসান, এই তথ্যগুলো একটু আগে জানাচ্ছিলাম, আপনি নিশ্চয়ই এগুলো সংগ্রহ করতে থাকবেন। পরবর্তীতে আপনার কাছ থেকে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো এবং আরো সহকর্মীদের কাছে যাব। তবে তার আগে এই মুহূর্তে সচিবালয়ে যেতে চাই, সেখানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বিশ্বকাপ ফুটবল 2026 খেলা দেখারও নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিদ্যুতের চাহিদাকে কিন্তু এমনিভাবে জিম্মি করেই আইন করে বিদ্যুৎ খাতে দুর্নীতি করা হয়েছিল, যা প্রমাণিত, এবং কি দুর্নীতির বিরুদ্ধে কথাও বলা যাবে না। ঠিক তেমনি ফুটবলের প্রতি যেহেতু তরুণ প্রজন্মের সকলের আগ্রহ আছে, এটা দেখাতে না পারলে সরকারের জন্য এটা একটা বিরাট একটা সেবার দায়িত্বের ক্ষেত্রে ঘাটতি। কিন্তু এটা দেখানোর নামে আবার কি পরিমাণ দুর্নীতি 2022-এ হয়েছে, 2026-এ তারেক রহমানের সরকারের আমাদের তথ্য মন্ত্রণালয়ের পারফরমেন্স, বিটিভির পারফরমেন্সের সঙ্গে তুলনা করলেই আপনাদের কাছে পরিষ্কার হবে। আমি এই পর্যায়ে বক্তব্যটা আমি এখানে ক্ষান্ত রাখছি। আমার বক্তব্যের সঙ্গে যদি কিছু যুক্ত করতে চান, আমি বিটিভির মহাপরিচালক মাহবুব সাহেবকে অনুরোধ করব। দর্শক, আমরা ছিলাম সচিবালয়ে এবং আপনারা দেখছিলেন সেখানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এখন যে বিশ্বকাপ ফুটবল চলছে সেই বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়েই মূলত সংবাদ সম্মেলনে নানামুখী প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। নিশ্চয়ই তার বক্তব্য এবং পুরো আয়োজনে বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। আবারও সহকর্মীদের কাছে ফিরতে চাই, সুনামগঞ্জে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, একটু বলবেন আসলে এখন পর্যন্ত সুনামগঞ্জ নিয়ে যতবার আমরা কথা বলছি ততবারই আসলে বন্যা এবং একই সঙ্গে জলাবদ্ধতা নিয়ে বারবার সামনে হাজির হচ্ছে। বৈরী আবহাওয়া সকাল থেকে রয়েছে, অনেকটা সময় গড়িয়েছে। ঠিক এই মুহূর্তে আসলে ছবিটা কেমন দেখছেন? রাকিব, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনি যেমনটা বলছিলেন, আমরা গত 15 দিন যাবৎ এই সুনামগঞ্জের নদীতে হাওরে পানি বৃদ্ধি নিয়ে জানাচ্ছিলাম। কোথাও কোথাও জলাবদ্ধতা এবং বন্যা, নিম্নাঞ্চলে পানির চাপ, এতে মানুষের এই 15 দিন যাবৎ আসলে বৃষ্টিপাত এবং নদীতে পানি বৃদ্ধি কখনো কমে যাওয়া, এটি নিয়ে একটি অস্বস্তিকর পরিবেশ। আমি যদি এখন জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জের এই যে সুরমা নদীর পানি গত 2 দিন যাবৎ কমতে শুরু করেছিল, কিন্তু গতকাল এবং আজ যখন বৃষ্টি আবারও শুরু হয়েছে, এছাড়াও পাহাড়ে যে একেবারে তীরবর্তী যে মেঘালয় চেরাপুঞ্জিতে বৃষ্টি হওয়ার কারণে এই পানি কিন্তু পাহাড়ি ঢল আসা আবারও শুরু করেছে। এতে নদীর পানি সুরমাতে বৃদ্ধি পাচ্ছে। আমি সকালে যে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য আমাকে জানানো হয়েছে, সুনামগঞ্জের এই সুরমা নদীর পানি শহরের নবীনগর পয়েন্টে 51 সেন্টিমিটারের নিচ দিয়ে বিপদসীমার আসলে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে। এছাড়াও সাতক পয়েন্টে সুরমা নদীর পানি মাত্র 14 সেন্টিমিটার বিপদসীমা রয়েছে। তো সাতক পয়েন্টে কিন্তু দ্রুত গতিতে বিপদসীমা অতিক্রম করে যায়, কেননা যখন পাহাড়ি ঢল আসে গত সময়টাতে 2বার বিপদসীমা অতিক্রম করেছিল। এছাড়াও মারকুলি পয়েন্টে কিন্তু এখন বিপদসীমায় রয়েছে। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হয়েছে যে এখনই শঙ্কার কথা তারা বলছে না, তারা বলছে যে আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত হবে উজানে, এতে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে কোথাও কোথাও। তবে এখনো পর্যন্ত আসলে বন্যার সংখ্যা বলছে না, তবে যদি নদীর পানি বৃদ্ধি পায় তাহলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে, এমনটাই জানানো হয়েছে। রাকিব, যে প্রেক্ষাপট তাতে আসলে সেই সংখ্যাটা কিছুটা হলো কম, যতটুকু বুঝলাম। নিশ্চয়ই আরো কথা হবে আপনার সঙ্গে। নেত্রকোনা থেকে ঘুরে আসতে চাই মির্জা হৃদয় সাগর, আপনি বলবেন নেত্রকোনা তো প্রায় সবকটি নদ নদী পানি বাড়ছে এবং গেল 2 দিন ধরে সেটা বাড়ছে, তার উপর আজকে বৈরী আবহাওয়াও সেখানে যুক্ত হলো। নদ নদীর আপডেটটা একটু জানাবেন, আসলে কোনো রকমের ভোগান্তি বা শঙ্কা আছে কিনা? বলি, নেত্রকোনা যেহেতু হাওড় এবং পাহাড়ি জেলা, এখানে পাহাড়ি বৃষ্টিপাত এবং মেঘালয়ের যে দল আসলে নেত্রকোনা নদ নদীর পানিগুলো বাড়ে। আমরা যেটি লক্ষ্য করেছি, গত 15 দিন যাবৎ নেত্রকোনা নদ নদীর পানি বাড়ছে কমছে, মানে বাড়া কমা এই দুটানাই আছে। যদি বৃষ্টিপাত হয় তখন বাড়ে, যখন বৃষ্টিপাত কমে যায় তখন কমে।
আমরা যদি গত 2 দিনের কথা বলি, গত 2 দিন বৃষ্টিপাত কিছুটা হয়, নদ নদীর পানি বাড়ছে। উদ্দাকালী নদী কলমাকান্দার পয়েন্টে ইতিমধ্যে বিপদ সীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উদ্দাকালী নদীর কথা যদি বলি, উদ্দাকালী একটি পাহাড়ি নদী, পাহাড়ি ডলের ফলে খুব সহজেই বিপদ সীমা অতিক্রম করে। তবে উদ্দাকালী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করলেও নেত্রকোনায় তেমন কোনো জলাবদ্ধতা বা বন্যার আশঙ্কা জাগে না। তবে নেত্রকোনা যে অন্যান্য নদ নদীগুলো আছে, কংস, তারপরে কংস দনু নদীর পানি বাড়লেই নেত্রকোনার শঙ্কার সৃষ্টি হয়। তবে বর্তমানে মগরা নদীর পানিও বিপদ সীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম এবং প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বললো যে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত হলেও বন্যার কোনো সংখ্যা নেই। তবে যদি 24 ঘন্টার বেশি বৃষ্টিপাত হয় তাহলে কিছুটা সংখ্যা জাগতে পারে। তবে এখন পর্যন্ত বলতে গেলে নেত্রকোনায় বন্যার এখনো কোনো সংখ্যা জাগেনি। গত 15 দিন ধরে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে 2-3 দিন টানা বৃষ্টিপাত হলেই নদ নদীর পানি বাড়ছে, কিছুটা বয়ের সৃষ্টি করছে, আবার 2-1 দিন রোদ দিলেই পানি কমছে, মানে দ্রুতই পানি কমছে আবার দ্রুতই বাড়ছে। এটা নেত্রকোনার একেবারেই সাধারণ বৈশিষ্ট্য। এবং এখন একটু সুখবর আমরা পাচ্ছি যে আশপাশে যে জায়গাগুলো অর্থাৎ রাজবাড়ী কিংবা সুনামগঞ্জে যেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেখানে নেত্রকোনায় কিছুটা হলেও রোদ উঠেছে। নিশ্চয়ই আরো কথা হবে পরবর্তীতে। রাজবাড়ী সুনামগঞ্জের নেত্রকোনা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জলাবদ্ধতা, আবহাওয়া এবং একই সঙ্গে বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন। ওদিকে সিরাজগঞ্জে টানা 5 দিন ধরে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। সিরাজগঞ্জ পয়েন্টে নদীর পানি 82 সেন্টিমিটার এবং গাজীপুর পয়েন্টে 85 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। রোববার সকালে যমুনার পানি আরও 6 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 73 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে গাজীপুর পয়েন্টে পানি 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 110 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার 31টি ইউনিয়নকে বন্যার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাঙামাটিতে অতিবৃষ্টি এবং উজান থেকে নামা ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বেড়ে যাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। হ্রদের পানির স্তর নিয়ন্ত্রণ এবং একই সঙ্গে বাঁধের নিরাপত্তায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাঙামাটির বাঘাইছড়ি, জুড়াছড়ি, লংদু এবং বিলাইছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় শঙ্কা তৈরি হওয়ায় এ সমস্ত জলকপাট খুলে দেওয়া হয়। প্রতিটি কপাট 6 ইঞ্চি করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। ফলে এই অবস্থায় সার্বক্ষণিক পানির উচ্চতা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বান্দরবানে এবারের বৃষ্টি এবং পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 2000 কৃষক। বন্যার পানি নেমে যাওয়ার পরে দৃশ্যমান হয়েছে পচে যাওয়া চারা, কাদামাটি আর নষ্ট ফসলের স্তূপ। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার শঙ্কাও করছে কৃষি বিভাগ। সহকর্মী জহিরা আয়নের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কদিন আগেও যে জমিতে ছিল সবুজের সমারোহ, সেখানে এখন শুধু কাদামাটি। পচে গেছে আমনের বীজতলা, নষ্ট হয়েছে আউশ ধান, ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রীষ্মকালীন শাকসবজি আর পাহাড়ি ফলের বাগান। বান্দরবানের কৃষকরা জানান, টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিভিন্ন পাহাড়ি এলাকা, এতে নষ্ট হয়েছে ফসল। বহুদিন পর মানে জ্বর টানা বন্যার আর তো কিছু নয়, সব ব্যবসা চলছে। অনেক পানি জমেছিল, ওই খাল দিয়ে যাইতে পারে না, সেজন্য অনেক গাছ নষ্ট হয়ে গেছে। সব সাহিত্য নষ্ট হয়েছে, এক সপ্তাহ ধরে পানি নিচে ডুবে আছে। কৃষকদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই ফসলের ক্ষতি হয়, কিন্তু ক্ষতির তুলনায় সরকারি সহায়তা থাকে সীমিত। ওই কি বলে ফুলও পচে গেছে, আর যে আসছিল শশার আসছিল এগুলো পচে গেছে, একদম শাকও মরে গেছে। আরাং গ্যাস ফার্স্ট এখন অনেক দাম, এই নুডা তেয়াইন তুলি নুভাজুম মুড়ি দিও এখন। টানা কয়েকদিন বৃষ্টিতে একদম সব নষ্ট হয়ে গেছে। আমরা চাই আমাদের সরকার আমাদেরকে কিছু সহযোগিতা করো। কৃষি বিভাগের হিসেবে এখন পর্যন্ত আনুমানিক 2000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। নষ্ট হয়েছে প্রায় 25 হেক্টর জমির ফসল। তবে অনেক এলাকায় এখনো পানি পুরোপুরি না নামায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি যে ফল বাগান যেগুলি আছে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়। প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ করার পরে এটা আমরা দেখবো, এটা হয়তো বাড়তেও পারে। এদিকে কৃষকদের দাবি, এখন ঘুরে দাঁড়াতে ক্ষতিগ্রস্তদের শুধু বীজ বা সার দিলেই হবে না, পাশাপাশি সহজ শর্তে কৃষি ঋণ নিশ্চিত করতে হবে। বনশ্রী হালদার, ৭১।
এক রাতে কবর থেকে উধাও 9 মরদেহ। ঘটনা গাজীপুর কালিয়াকৈরের টেকিরবাড়ি এলাকায়। গ্রামবাসীরা বলছেন 15 তারিখ রাতে সবাই যখন আর্জেন্টিনার খেলা দেখায় ব্যস্ত, তখনই এই চুরির ঘটনা ঘটে। তথ্য প্রযুক্তির সহায়তায় দায়ীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। সুমন তানভীরের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন এস.এ. বাপ্পি। মোহাম্মদ পরশ আলী 7 বছর বয়সী ছেলেকে হারিয়েছেন 20 বছর আগে, আর বাবা চলে গেছেন বছর 2 হলো। কাজের ফাঁকে সে সময় পেলেই ছুটে আসেন বাবা ছেলের কবর জিয়ারতে। আমার ছেলে মারা গেছে, ওই জায়গায় রাখছিলাম। আমার ছেলের কবর মানুষই খুঁজছাল না কি খুঁজছাল বলতে পারবো না। তখন আমরা ভাই বোন আমরা এসে ওই জায়গায় আমরাই করলাম, দেখে থেকে গেলাম। আমার আব্বা এটা ঠিক আছে। তবে প্রিয়জন হারানো অনেক মানুষ বঞ্চিত হচ্ছেন সেই ভাগ্যটুকু থেকেও। এমন এক রাষ্ট্র কিংবা সমাজ কাঠামোয় আমাদের বসবাস, যেখানে কবরেও আপনি নিরাপদ নয়। এই যে কবরগুলো দেখা যাচ্ছে, এর ওপরের শুধু কাঠামোগুলোই আছে, ভেতর থেকে গায়েব হয়ে গেছে সব দেহাবশেষ। গাজীপুরের কালিয়াকৈরের প্রত্যন্ত গ্রাম এই টেকিবাড়ি চাঁদপুর। শুক্রবার হলেই এখনো দল বেঁধে মানুষ আসেন তাদের কবরস্থানে চলে যাওয়া আপন মানুষদের জন্য একটু দোয়া পড়তে। যখন যারা দেখছে যে যার আত্মীয় নেয় এই লাশটা নিয়ে গেছে, তারা যে তাদের যে আবেগ প্রবণ কান্না, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেকেরই মা আছে, বাপ আছে, বোন আছে, সবারই এখানে আসল ঠিকানা। এখানে এসে যদি আমরা না পাই তাহলে তো আসলে খুবই দুঃখজনক। মরার পরে নিরাপদ স্থান হলো কবর, সেখানেও যদি আমরা নিরাপত্তা না পাই, আমরাও একদিন মরে যাব, আমরাও একদিন থাকবো না, আমাদের নিরাপত্তা কই? বুধবার রাতে সবাই যখন আর্জেন্টিনার খেলা দেখায় ব্যস্ত, তখনই মরদেহ চুরি করা হয় বলে ধারণা গ্রামবাসীর। বাঁশ দিয়া তাদের ধারা দেয়, তারপরে মাটি ওখান থেকে এক হাত ছোঁয়াত উপরে ওটার লাশ নিয়ে গেছে। কাজ করতে আসছে, এখানে জঙ্গল পরিষ্কার করতে আসছে, ওই সময় তারা দেখতে পেল যে কবরগুলো সব খোঁড়া, এবং কোনো কবরেই এখানে 5টা মহিলা কবর এবং 4টা পুরুষ কবর, কোনো কবরের মধ্যেই লাশ নেই। এলাকার লোক তো সবাই খেলা নিয়ে ব্যস্ত ছিল মোটামুটি। মানুষ তো এটা চিন্তাই করে না যে আপনার কবরস্থান থেকে এভাবে লাশ গুম হয়ে যাবে, লাশ নিয়ে যাবে, কঙ্কাল নিয়ে যাবে। যেহেতু রাত্রে খেলা ছিল, আমাদের যেটা মনে হয় যে ঘটনাটা আসলে রাতের বেলা হয়েছে, সবাই খেলা নিয়ে যখন ব্যস্ততা ছিল। এর আগেও গ্রামটির আশেপাশের কবরস্থান থেকে একই ধরনের ঘটনার নজির রয়েছে। পুলিশও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। বেনুপুরের ওইদিকে একটা কবরে থেকে 19টা লাশ নিয়ে গেছে। আগে শুনছি যে এখান থেকে একটা নিচে, ওই বান্দাবাড়ি থেকে একটা নিচে। এই সংঘবদ্ধ চক্রটা এইগুলা নেওয়ার আমার মনে হয় তারা দীর্ঘদিন ধরে এটা পরিকল্পনা ছাড়া নেয় নাই। এর আগে নাকি একটা হয়েছিল মৌচাকের দিকে, এটা হয়েছে প্রথমে। আমরা চেষ্টা অব্যাহত আছে আমাদের। দেশের বিভিন্ন মেডিকেল কলেজে একাডেমিক শিক্ষার অংশ হিসাবেই মানব কঙ্কালের একটি বড় চাহিদা রয়েছে। বিভিন্ন অনলাইনে গ্রুপ খুলে প্রকাশ্যে চলে এসবের কেনা বেচাও। সুমন তানভীর, 71, গাজীপুর। বরিশালে ভরা মৌসুমেও প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। সরবরাহ কম হওয়ায় 1 কেজি সাইজের ইলিশের মন লাখ টাকা ছাড়িয়ে 1,05,000 টাকায় পৌঁছেছে। জেলেরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে তারা সাগরে জাল ফেলতে পারছেন না, যে কারণে বাজারে মাছও আসছে না। বিধান সরকারের প্রতিবেদন। ভরা মৌসুমেও সাগরে ইলিশের দেখা নেই, তাই বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারি ইলিশ মোকাম অনেকটা ইলিশ শূন্য। জেলেরা বলছেন বৈরী আবহাওয়ায় জাল ফেলতে পারছেন না তারা। একেবারে 2.5 ইঞ্চি ফাঁসের একটা জাল আছে, ওইটা ব্যবহার করে চাপনি মাছের জন্য। পোর্ট রোডে মাছ নাই দাদা, 500-600 শ্রমিক আছে, অনেক কষ্ট কলাপে আছে, আমরা অনেক কষ্ট দুঃখে আছি। এই জাল জুল বাইরেনের গতিকে যত গুঁড়া মাছ আছে সব মাছগুলা মারিয়ে ফেলায়। এখন আড়তদাররা চিন্তিত ঋণের টাকা শোধ করা নিয়ে। এমন অবস্থা চলতে থাকলে ব্যবসা সংকুচিত হওয়ার শঙ্কা তাদের। এক আড়তদার ঋণ আছে, মনে হয় 1 কোটি 2 কোটি 4 কোটি টাকা ঋণ আছে। 1 কেজি পরিমাণে কেজির মাছ ধরেন মন বিক্রি হচ্ছে 1,06,000 থেকে 7,000 টাকা। আর যেটা মনে করেন এলসি 750-800 গ্রাম সাইজ, ওটা বিক্রি হয়ে যাচ্ছে 94-95-96 টাকা মন। এদিকে বাজারে 1 কেজির বেশি ওজনের ইলিশ 2800 টাকা, আর হাফ কেজির ইলিশের দর চলছে প্রতি কেজি 2000 টাকা করে। আমাদের অবস্থা তো করুণ অবস্থা, কোনো মাছ নাই। মাছের যে মূল্য, এই মূল্য আমার লাইফে আমি কোনো সময় দেখিনি। এই সময় মাছের দাম এরকম থাকে। খুচরা বাজারে ইলিশের দর আরও বেশি। ইলিশের মৌসুমে এমন চড়া দাম এর আগে কখনো দেখেননি ক্রেতারা। 600-700 গ্রাম প্রায় 1500-র কাছাকাছি দাম চেয়ে বসতেছে। এখন তো বর্ষা সিজন, কিন্তু সেই সিজন অনুযায়ী দামটা একটু বেশি হচ্ছে। তৃতীয় শ্রেণী কর্মচারী হিসেবে আমাদের যে স্যালারি,
এর থেকে ইলিশ মাছ খাওয়াটা আমাদের সোনার হরিণের মতো মনে হয়। স্বাভাবিক অবস্থায় এই সময়ে বরিশালের পাইকারি এই মোকামে 1000 মনের উপর ইলিশ আসার কথা, বাস্তবে এখন আসছে মাত্র 1 থেকে 150 মন। বিধান সরকার, 71, বরিশাল। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।